রহস্য গল্প সকলেরই ভালো লাগে, আমারও তাই। তাই বন্ধুরা, তোমাদের কাছে আমার আজকের গল্প সেই রকমই একটি মৃত্যু রহস্যের গল্প। গল্পটির নাম হাতের মুঠোয় মৃত্যু। এটি লিখেছেন সৈকত মুখোপাধ্যায়। তাহলে আজকের গল্প পাঠ শুরু করছি। হাতের মুঠোয় মৃত্যু। ডিসেম্বর মাসের 22 তারিখ। পাহাড়তলির শহর কুচবিহারের বাতাসে তাই ভালো রকম শীতের কামড় টের পাওয়া যাচ্ছে। হয়তো আর একটু বেলা বাড়লে, রোদ উঠলে ঠান্ডা একটু কমবে, তবে এখনো তার দেরি আছে। এই তো সবে সকাল 7টা বাজলো। চৌবে সাহেবের অবশ্য আর শীত করছিল না। সবে মাত্র তিনি সাগর দিঘির পাড়ের বাঁধানো রাস্তা দিয়ে দিঘিটার 4-5টা 5 বার চক্কর দিয়েছেন। দিঘির তীরে একটা সিমেন্টের বেঞ্চিতে বসে গায়ের উইন্ডচিটারটা খুলতে খুলতেই চৌবে সাহেব লক্ষ্য করলেন কোর্টের দিক থেকে একটা জিপ ধীরে ধীরে এগিয়ে আসছে। নম্বর প্লেটটা চেনা। চৌবে সাহেবের মুখে হাসি ফুটে উঠল। তিনি হাত নাড়লেন। জিপটা রেলিংয়ের ওপাশের রাস্তায় এসে দাঁড়িয়ে গেল। ড্রাইভারের পাশের সিট থেকে নেমে এলো বিনায়ক বসু, চৌবে সাহেবের ভাব শিষ্য। আলিপুরদুয়ার থানায় অফিসার ইনচার্জ হয়ে এসেছেন। চৌবে সাহেবের মুখোমুখি দাঁড়িয়ে বিনায়ক স্যালুট করে বললেন, গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। এই সাত সকালে কোথায় চললে? বিনায়ক বুঝতে পারল চৌবে সাহেব তার লেগ পুল করছেন। উনি খুব ভালো করেই জানেন কুচবিহারে বিনায়ক আসে শুধুমাত্র ওর সঙ্গেই দেখা করার জন্য। তবু সে চৌবে সাহেবের ইয়ার্কি গায়ে না মেখে বলল, একটা পিকুলিয়ার কেসে আটকে গেছি স্যার। আদৌ একটা কোনো ক্রাইম কিনা তাও নিশ্চিত নই, তবু কেমন যেন সন্দেহ হচ্ছে। আপনি একটু শুনবেন পুরো ঘটনাটা? বিনায়ক আর কিছু বলার আগেই চৌবে সাহেব উঠে দাঁড়ালেন, বললেন, চলো হাঁটতে হাঁটতে শুনি। হেঁটে ফিরবেন স্যার? জিপটা তো আছে। কিন্তু করেও বিনায়ক বলল, নিতান্তই প্রয়োজন পড়লে যে আমি সরকারি গাড়িতে চাপি না, সে তো তুমি জানো বিনায়ক। ড্রাইভারকে বলো আমার বাড়িতে গিয়ে ওয়েট করতে। চৌবে সাহেবের ছাদের বাগানে গার্ডেনে চেয়ার পেতে ওরা দুজনে বসেছিলেন। সামনের টেবিলে জলখাবারের প্লেট আর চায়ের কাপ। এক টুকরো ফ্রেঞ্চ অমলেট মুখে তুলে বিনায়ক বলল, কপিল সিং নামটা কি আপনার চেনা লাগছে? ভোলা রডাবেরির কপিল সিং? চৌবে সাহেব একটু চিন্তা করে উত্তর দিলেন, পড়ছে। প্রায় 25 বছর আগের কথা। আমি তখন শিলিগুড়ির স্পেশাল সুপারিনটেন্ডেন্ট। একবার চোরাই কাঠের কেসে ধরেছিলাম লোকটাকে। তা হঠাৎ তার কথা কেন? কি হয়েছে? কি করেছে সে এখন? বিনয় তেতো গলায় বলল, এখন সে অনেক উঁচুতে উঠে গেছে স্যার। অনেক টাকার মালিক, ভিআইপিদের সঙ্গেই ওঠা বসা। এর আগে কপিলের 2জন পার্টনারের আনন্যাচারাল ডেথ হয়েছিল। একজন মারা গিয়েছিলেন 2013-এ রেলে কাটা পড়ে, আর আরেকজন 2019-এ হাই ভোল্টেজ লাইনের ছেঁড়া তারে পা জড়িয়ে। খোঁজ নিয়ে দেখেছিলাম দুটো মৃত্যুতেই কপিল আর্থিক দিক থেকে বিশাল লাভবান হয়েছিল। আমি নিশ্চিত স্যার, দুজনকেই আসলে কপিল সিংই খুন করেছিল। নিজের হাতে না করুক, লোক লাগিয়ে একজনকে চলন্ত ট্রেনের সামনে ঠেলে ফেলে দেওয়া এবং চলার পথে হাই টেনশন লাইনের খোলা তার বিছিয়ে রাখা ওর মতো মানুষের পক্ষে কঠিন কিছু নয়। কিন্তু প্রমাণ করতে পারিনি স্যার। আচ্ছা, তারপর? আগ্রহ দেখে বোঝা যাচ্ছে জাত গোয়েন্দা চৌবে সাহেব রহস্যের গন্ধ পেয়েছেন। বিনায়ক বলল, 3 নম্বর মৃত্যুটা ঘটেছে গত পরশু রাতে। মার্ডার নয়, সুইসাইড নয়, এমনকি আগের দুবারের মতো সাজানো দুর্ঘটনাও নয়। প্লেন অ্যান্ড সিম্পল হার্ট অ্যাটাক। কিন্তু এবারেও কপিলের লাভের অঙ্ক অনেক। আর তার চেয়েও বড় কথা হলো, ভদ্রলোক মারা গেছেন কপিলের নিজের বাড়িতে, ওর সঙ্গে ডিনার করতে করতে। স্যার, আমি কিন্তু ছাড়বো না, সে পোস্টমর্টম রিপোর্ট যাই বলুক না কেন।
কিছুক্ষণ হাতের মুঠোর উপর চিবুক রেখে চুপ করে কি যেন ভাবলেন চৌবে সাহেব। তারপর বললেন, এমনিতে আমি তো তোমাকে শেখাই কোনো বদ্ধমূল ধারণা নিয়ে তদন্ত শুরু না করতে, কিন্তু এক্ষেত্রে তোমাকে দোষ দিতে পারছি না। একই ধরনের অ্যাক্সিডেন্ট যখন বারবার ঘটে তখন সেটার অ্যাক্সিডেন্ট থাকে না, ইনসিডেন্ট হয়ে যায়। কে মারা গেছেন? আবার কোনো পার্টনার? বিনায়ক চায়ের কাপে একটু চুমুক দিয়ে বললেন, হুম, মারা গেছেন চন্দ্রনাথ ভাদুড়ী, শিলিগুড়ির বনেদি ফ্যামিলির লোক, বেশ কয়েকটা টি গার্ডেন আর রাইস মিলের মালিক। পয়সার দিক দিয়ে যদি ধরেন তাহলে চন্দ্রনাথ ভাদুড়ী কপিল সিংকে বলে বলে 5 গোল দেবেন। সরি, বলা উচিত দিতে পারতেন। পরশু রাতেই তো ভদ্রলোক পাস্ট টেন্স হয়ে গেছেন। পরশু রাত 8টা নাগাদ চন্দ্রনাথ বাবু নিজের গাড়িতে ভোলারডা বেরিয়ে গিয়েছিল। ওখানেই এখন কপিলের প্লাইউডের কারখানা, আর কারখানার কাছেই বাড়ি। চন্দ্রনাথ বাবুর সঙ্গে খালি ওর ড্রাইভার ছিল। চৌবে সাহেব ছোট্ট করে জানতে চাইলেন, কেন গিয়েছিলেন, উদ্দেশ্য কি? বিনায়ক বলল, কপিল সিং বলেছে চন্দ্রনাথ বাবু নাকি ওকে শিলিগুড়ির কাছে 16 বিঘের একটা জমি বিক্রি করতে চলেছিলেন। সেই ব্যাপারে সই সাবুত করার জন্যই নাকি উনি কপিলের বাড়ি গিয়েছিলেন। কথাটা মনে হয় সত্যি, কারণ ওরকম একটা সেল ডিড কপিল আমাদের দেখিয়েছে। খোঁজ নিয়ে দেখেছি ডিডে যে জমির কথা আছে সেটার মালিক চন্দ্রনাথ বাবু ছিলেন বটে। এবং এর চেয়ে বড় কথা হলো, ওই জমি বিক্রির ডিডে পরশুর তারিখেই চন্দ্রনাথ বাবুর সই রয়েছে, সই রয়েছে কপিলেরও। যেটা অবিশ্বাস্য সেটা হচ্ছে জমিটার দাম। শিলিগুড়ির কাছে 16 বিঘে জমি যে দামে চন্দ্রনাথ বাবু কপিলকে বিক্রি করতে চলেছিলেন, সেই দামে ওখানে একটা পান বিড়ির দোকানও কেনা যায় না। বুঝতেই পারছি ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য দুজনেই শার্ট করে দাম কম দেখিয়েছিল। আসলে দাম 10 টাকা হলে ডিডে দেখিয়েছিল 4 টাকা। বাকি 6 টাকা নিশ্চয়ই কপিল ক্যাশে চন্দ্রনাথ বাবুকে দিত, কিন্তু সেটা আর দিতে হলো না, কারণ মোক্ষম সময়ে চন্দ্রনাথ বাবু সব দেনা পাওনার ঊর্ধ্বে চলে গেলেন। এই যে ডিডে সই করার পর উনি মারা গেলেন। এই জন্যই স্যার আমি নিশ্চিত যে কপিল ওকে খুন করেছে, কিন্তু আপনাকে তো বললাম পোস্টমর্টম রিপোর্ট যা বলছে সেটা হচ্ছে খুন নয়, হার্ট অ্যাটাক। রিপোর্ট কবে পেয়েছো? গতকাল দুপুরে পোস্টমর্টম হয়েছে। আমি গতকাল রাত্রেই রিপোর্ট পেয়ে গেছি স্যার। ভিসেরায় বিষের কোনো চিহ্ন নেই, বড় কোনো আঘাতও নেই। অন্যদিকে চন্দ্রনাথ বাবুর বয়স হয়েছিল 65, মোটাসোটা মানুষ, আর্টারিতে সামান্য ব্লকেজও ছিল, হাইপার টেনশনও ছিল। চৌবে সাহেব একটু অবাক হয়ে বললেন, বাবা এত সব জানলে কেমন করে? কাল রাতেই চন্দ্রনাথ বাবুর হাউস ফিজিশিয়ান ডক্টর অনিমেষ মণ্ডলকে ফোন করেছিলাম। পারো বটে। আর কি বললেন ডক্টর মণ্ডল? উনি বললেন যখন তখন স্ট্রোক হওয়ার মতো খারাপ অবস্থা ছিল না ঠিকই, মেডিসিন প্রেসক্রিপশনেও সেরকম কিছু ছিল না, তবে খুব টেনশন বা রাগ বা উত্তেজনায় এসব হতে পারে। মানুষদের হার্ট অ্যাটাক হওয়া অস্বাভাবিক কিছু নয়। চৌবে সাহেব বিনায়কের চোখে চোখ রেখে বললেন, তুমি কি ভাবছো সেটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে আমার কাছে। যদি কপিল সিং কোনোভাবে চন্দ্রনাথ বাবুকে প্রচন্ড টেনশন কিংবা আতঙ্কের মধ্যে ফেলতে পারে তাহলে, কিন্তু তার কি কোনো গ্যারান্টি আছে বিনায়ক? একটা কথা মনে রাখবে, চন্দ্রনাথ বাবুর মতো ব্যবসায়ীরা কিন্তু অত চট করে উত্তেজিত বা ক্রুদ্ধ হয়ে আতঙ্কিত হন না। বিনায়ক বলল, সেই জন্যই তো স্যার আপনার শরণাপন্ন হয়েছি। একবার চলুন না স্যার আমার সঙ্গে ভোলারডা বড়ি, যেখানে ঘটনাটা ঘটেছে সেই জায়গাটা একটু দেখবেন। তার থেকে যদি কিছু বেরিয়ে আসে, মানে ধরুন যদি দেখা যায় কপিল এমন কিছু করেছিল যাতে চন্দ্রনাথ বাবু ভয়ের চোটে হার্টবিট থেমে যায়। চৌবে সাহেব মুচকি হেসে বললেন, কি বলতে চাও? কপিল ওকে ভূতের মুখোশ পরে ভয় দেখিয়েছিল? সেটা কিনা আমাকে খুঁজে বের করতে হবে?
বিনায়ক দুঃখিত মুখে বলল, কবে আপনি আমার কথাগুলোকে একটু সিরিয়াসলি নেবেন স্যার? চৌবে সাহেব ওর পিঠে চাপড় মেরে বললেন, চাটা শেষ করো, আমি তৈরি হয়ে আসছি, এক্ষুনি বেরোবো। সকাল 10:30 নাগাদ ওরা দুজনে ভোলার অডাবড়ি পৌঁছে গেলেন। বহুদিন বাদে আলিপুর দুয়ারের উপকণ্ঠে এই জায়গাটায় এলেন উমাশঙ্কর চৌবে। এক সময় শান্ত গঞ্জটা এখন ভিড়াক্রান্ত হয়েছে শহর। তবে উত্তর দিকে আরো কিছুটা যাওয়ার পরেই বাড়িঘর কমে এলো। রাস্তার দুপাশে দেখা দিল কদম আর গামার গাছের প্ল্যান্টেশন। সেরকম এক প্ল্যান্টেশনের আড়ালে দাঁড়িয়ে কপিল সিং এর বাড়ি। উঁচু পাঁচিল দিয়ে ঘেরা অনেকখানি জমির মাঝখানে 4তলা বাড়ি। থানার জিপ দেখে দারোয়ান তাড়াহুড়ো করে লোহার গেট খুলে সেলাম দিয়ে সরে দাঁড়ালো। বিনায়ক জিপ নিয়ে সোজা চলে গেল বাড়িটার সদর দরজার সামনে। বিনায়ক এবং চৌবে সাহেব গাড়ির দরজা খুলে জমিতে পা দিতে না দিতেই বাড়ির ভেতর থেকে হন্তদন্ত হয়ে এক মাঝবয়সী ভদ্রলোক বেরিয়ে এলেন। বিনায়ক আলাপ করিয়ে দিল, এই যে স্যার, ইনি কপিল সিং। চৌবে সাহেব এক পলকেই কপিল সিংকে ভালো করে মেপে নিলেন। 25 বছরেও লোকটা খুব একটা বদলায়নি। কপিলের চেহারাটা ছোটখাটো, কিন্তু বেশ মাস্কুলার, যাকে বলে ব্যায়াম পুষ্ট। মোটামুটি ফর্সা গায়ের রং, পরিষ্কার করে কামানো মুখে হালকা পক্সের দাগ, কাঁচা পাকা চুলগুলো ব্যাক ব্রাশ করে আঁচড়ানো, মালকোচা দিয়ে একটা সাদা ধুতি পরেছিল আর পিরানের উপর জড়িয়ে রেখেছিল নস্যি রঙের উলেন চাদর। আসুন স্যার, আসুন, গরিবখানায় পা রাখুন স্যার। কপিল কেমন বিগলিত ভাবে হাসছিল যে মনে হচ্ছিল চৌবে সাহেব যেন ওর কতদিনের গুরু ঠাকুর। তিনি ভুরু কুঁচকে বললেন, অনেক বছর আগে একবার আমাদের দেখা হয়েছিল, মনে আছে? মনে আছে স্যার, মনে আছে। তখন কম বয়সের জোশে কিছু গলতি করে ফেলেছিলাম। আপনি আমাকে শুধরে দিয়েছিলেন। তারপর থেকে একদম সোজা রাস্তায় হাঁটছি স্যার, বিশ্বাস করুন। বিনায়ক বসু হাড়ি মজ্জায় বাস্তববাদী পুলিশ অফিসার। কথার মারপ্যাচে সময় নষ্ট করা ওর একেবারেই পোষায় না। গম্ভীর গলায় বললেন, মিস্টার সিং, চৌবে সাহেবকে নিয়ে একবার ছাত্রায় যাব, যেখানে পরশু চন্দ্রনাথ বাবুকে নিয়ে আপনি ডিনার সারতে বসেছিলেন। নিশ্চয়ই স্যার, এ তো আপনাদেরই বাড়ি, যেখানে খুশি যাবেন। আর আপনাকে তো আমি আগেই বলেছি স্যার, বাড়িতে এই মুহূর্তে আমি, আমার বেটা কাঞ্চন আর আমার দিদি ছাড়া আর কেউ নেই। এত বড় বাড়ি ফাঁকাই পড়ে আছে, কাজেই যে ঘরে ইচ্ছে আপনারা ঢুকে পড়তে পারেন। এই তো কাঞ্চনও এসে গেছে। যা তো বেটা, সাহেবদেরকে নিয়ে একটু মাকানটা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আয়, লিফট ধরে উঠবি। কাঞ্চন সিং এর বয়স 20-22 বছরের বেশি হবে না। চেহারা বাপের বিপরীত, 6 ফুটের উপর হাইট, ঘাড় অবধি লুটিয়ে পড়া বাবরি চুল, পাকানো মোচ, গাঢ় সবুজ সাফারিতে অবিকল একটি মহিষাসুরের মতো দেখতে লাগছিল। চোখ দুটো বাপের মতোই ধূর্ত দৃষ্টি। চৌবে সাহেব ফিসফিস করে বিনায়ককে বললেন, কপিল ভাগ্যবান, খুন খারাপির জন্য বাইরে থেকে লোক ভাড়া করতে হবে না। বিনায়কও নিচু গলায় বলল, এক্স্যাক্টলি স্যার, ছেলেটার নামে এর মধ্যেই কটা গুন্ডামির কেসও উঠে গেছে। লিফট ধরে উপরে উঠতে উঠতে চৌবে সাহেব খুব স্নেহ ভরা গলায় কাঞ্চনকে জিজ্ঞেস করলো, বাড়ির বাকি লোকজন সব কোথায় বাবা? কাঞ্চন বলল, ছট পুজোর সময় সবাই দেশে গেছে, এখনো ফেরেনি। বাড়িতে শুধু আমি, বাবা আর আমার পিসি আছেন। লিফটটা ওদের 4তলার বারান্দার এক প্রান্তে নামিয়ে দিল। তারপর চৌবে সাহেব আর বিনায়ক কাঞ্চনকে অনুসরণ করে বারান্দা ধরে হাঁটতে শুরু করলেন। বারান্দার গায়ে পরপর 4টে ঘর, সবকটারই দরজায় তালা। 4 নম্বর ঘরের পরেই বারান্দাটা, একটা খোলা ছাদে গিয়ে শেষ হয়েছে। ওখানেও একটা ঘর বানানোই যেত, কিন্তু বানানো হয়নি। এখানেই? সংক্ষেপে জিজ্ঞেস করলেন চৌবে সাহেব। হ্যাঁ স্যার, বলল বিনায়ক।
কাঞ্চন বলল, এখানেই পরশু পাপাজি আর ভাদুরী আঙ্কেল খেতে বসেছিলেন। জানকী বেশির হাতের ফুলকো আর গোবি কড়াইশুঁটি সবজি খেতে খুব পছন্দ করতেন আঙ্কেল। তুমি কি করছিলে? চৌবে সাহেব জিজ্ঞেস করলেন। আমি সার্ভ করছিলাম। তার আগেই একতলার পাকশাল থেকে ক্যাসারোলের সব খাবার নিয়ে এসেছিলাম। ছাদে আলো আছে, গার্ডেন আমব্রেলাও খাটিয়ে দিয়েছিলাম। এই দেখুন সেই ছবি। চৌবে খুব আগ্রহ নিয়ে কাঞ্চনের হাত থেকে ওর মোবাইল ফোনটা নিয়ে স্ক্রিনের দিকে ঝুঁকে পড়লেন। ছবিতে দেখা যাচ্ছে কপিল সিং এবং চন্দ্রনাথ বাবু মুখোমুখি দুটো প্লাস্টিকের চেয়ারে বসে রয়েছেন। মাঝখানে টেবিলে ডিনারের প্লেট, গ্লাস ইত্যাদি। দুজনেই ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন। চন্দ্রনাথ ভাদুরীর পরনে গ্রে কালারের ব্লেজার, মাথায় খয়েরি সাদা চেক কাটা বোরে ক্যাপ। ভদ্রলোক চশমা পরতেন না। ফোনটা কাঞ্চনের হাতে ফিরিয়ে দিয়ে চৌবে সাহেব প্রশ্ন করলেন, নিচে তোমাদের খাবার ঘর নেই? একটু অস্বস্তি নিয়ে কাঞ্চন বলল, আছে, তবে ভাদুরী আঙ্কেল কখনোই ওখানে খেতে কমফোর্টেবল ফিল করতেন না। বলতেন নাকে খাটালের গন্ধ লাগে। তাই উনি এলে পাপাজি এখানেই খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতেন। তারপর আর কি? দুঃখিত ভঙ্গিতে হাত উল্টালো কাঞ্চন সিং। বলল, খাওয়ার মাঝপথেই আঙ্কেল বুকে হাত দিয়ে চেয়ার থেকে পড়ে গেলেন। আমি ওকে পাঁজা কোলা করে লিফটে নিয়ে নিচে নামালাম। ওর ড্রাইভার গাড়ি নিয়ে বাইরে ওয়েট করছিল। সেই গাড়িতেই আমি আঙ্কেলকে নিয়ে উঠে পড়লাম। পাপাজিও আমাদের গাড়িটা নিয়ে ড্রাইভ করে আমাদের সঙ্গেই চললেন। কিন্তু বুঝতে পারছিলাম লাভ নেই, যা হবার হয়ে গেছে। তারপর সরকারি হাসপাতালে তো অ্যাডমিটই করলো না। ওখান থেকে ডক্টররা পুলিশে খবর করলেন। আঙ্কেলের রিলেটিভদের মধ্যে শুধু আঙ্কেলের বেহেনজি আর দামাদ কাছাকাছি থাকেন। উনি ব্যাচেলার ছিলেন, জানেন বোধহয়। তা খবর পেয়ে ঘণ্টাখানেকের মধ্যেই ওরা শিলিগুড়ি থেকে চলে এলেন। তারপর বোস সাহেব এলেন। বিনায়কের দিকে ইঙ্গিত করে দেখালো কাঞ্চন। তখন বোস সাহেব বললেন, এটা আনন্যাচারাল ডেথ, পোস্টমর্টম করতে হবে। আমরা বললাম করে নিন, কিসের অসুবিধে, কানুন তো মানতেই হবে। তারপর কাঞ্চন বিনায়কের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আঙ্কেলের বডি কবে রিলিজ হবে স্যার? এমনি জিজ্ঞেস করছি। বিনায়ক উত্তর দিল, মিস্টার ভাদুরীর ভাই আমেরিকা থেকে আসছেন, আজ রাতেই এখানে এসে পৌঁছে যাবেন। ওদের রিকোয়েস্টে হাসপাতালের মর্গে বডি রাখা আছে। আর তার সঙ্গে আমাদের মানে পুলিশের কোনোই সম্পর্ক নেই। ও আচ্ছা। তারপর কাঞ্চন চৌবে সাহেবের দিকে তাকিয়ে কিছু একটা জিজ্ঞেস করতেই যাচ্ছিল, কিন্তু জিজ্ঞেস করতে পারল না, কারণ চৌবে সাহেবের সম্পূর্ণ মনোযোগ হঠাৎই অন্যদিকে গিয়ে পড়েছে। কোন দিকে গিয়ে পড়েছে চৌবে সাহেবের মনোযোগ? জানতে হলে বন্ধুরা, আমার গল্প পাঠ হাতের মুঠোয় মৃত্যু, এই গল্পের শেষ পর্ব শুনতে হবে। ততক্ষণ তোমরা শুনতে থাকো হাতের মুঠোয় মৃত্যু গল্পের প্রথম পর্ব। এটি লিখেছেন সৈকত মুখোপাধ্যায়। তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও এক রাশ ভালোবাসা।